তো ওষুধটা পেয়ে গেছি রে, একটু খুলে দেখি তো। ওমা, জ্বলে গেল রে, আমার সারা শরীর পড়ে গেল গো। শেফা, তুই আমাকে বাঁচা, জাদুর তরল থাকলে দে, আমি একটু খেয়ে সুস্থ হই, পুড়ে গেলাম গো। ওগো, মেয়েটার জ্বর তো কমছেই না, চলো না ডাক্তারের কাছে যাই। বাচ্চাটার কষ্ট যে আর আমি সইতে পারছি না। ওগো, মেয়েকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব, হাতে তো কানা করিও নেই, কি যে করি। চলো, ডাক্তারের হাত পা ধরে হলেও মেয়েটার চিকিৎসা করাবো। আচ্ছা চলে যাই, তবে দাঁড়াও ছাতাটা নিয়ে আসি। কি আনন্দ আকাশে বাতাসে, আমি হলাম এই রাজ্যের একমাত্র পশু ডাক্তার। সবাই আমার করে পূজা, সবার টাকা মেরে আমি হই রাজা। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার সন্তানকে বাঁচান, তার অনেক জ্বর। ফাও কথা শোনার টাইম নাই, আগে ঝটফট ফিটা দে দেখি। ডাক্তার বাবু, আমার হাতে তো একটা টাকাও নেই, আপনি দয়া করে তার চিকিৎসা করুন, আমি আপনার সব টাকা শোধ করে দিব। না না, আমি বাকিতে কাজ করে যা ভাগ, আগে টাকা তারপর চিকিৎসা। সর এখান থেকে, অত ভাগা কোথাকার। বাবা, আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না, আমাকে বাঁচাও মা। ও মা। ওগো, এখন কি করি? আমার তো আর ভালো লাগছে না, চোখের সামনে মেয়েটার এভাবে মরণ দেখতে পারবো না, কিছু একটা করো। আচ্ছা দাঁড়াও, আমি শুনেছি পাশের এলাকায় হুজুর নাকি খুব ভালো চিকিৎসা করে, চলো তার কাছে গিয়ে দেখি। চলো তাহলে, চলো। হায় হায়, এটা কি হলো? ঘাটে তো একটা নৌকাও নেই, এখন আমরা ওপারে যাবো কিভাবে? ওগো আল্লাহ, এখন আমরা কি করব তুমি বলে দাও। আমরা গরিব বলে কি মেয়েটা এভাবে প্রাণ হারাবে? না না, আমি এটা সইতে পারবো না, একটা উপায় বলে দাও সৃষ্টিকর্তা, একটা উপায় বলে দাও। কি হয়েছে তোমাদের? এভাবে কান্না করছো কেন? আর এখানে ঝড় বৃষ্টিতে কি করছো? ওগো, আমার যে খুব ভয় করছে গো, এটা আবার কেমন পাখি এভাবে নদী থেকে ভেসে উঠলো? আমাদের কোনো বিপদ আপদ হবে না তো? না না, আমাকে ভয় পেও না, আমি জাদুর পাখি, তোমাদের উপকার করব। বলো কি হয়েছে তোমাদের? আসলে আমাদের মেয়ের খুব জ্বর, আমরা তো গরিব পশু, তাই টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আচ্ছা, এই ব্যাপার, আমি এখনই তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। এই নাও, এটা জাদুর তরল ওষুধ, তোমার মেয়েকে খাইয়ে দিও। আর এটা সব রোগের মহা ঔষধ, কিছু হলে এটা তোমরা ব্যবহার করতে পারবে। জাদুর পাখি, তুমি খুব ভালো, আমাদের খুব বড় উপকার করলে গো, আমরা তোমাকে কখনো বলবো না। এই নে মা, একটু ওষুধ খেয়ে নে। মা মা, আমি ভালো হয়ে গেছি মা, আমার খুব ভালো লাগছে। ওগো, দেখেছো, আমাদের মেয়ে ভালো হয়ে গেছে। হ্যাঁ বউ, ওই জাদুর পাখি আমাদের খুব উপকার করেছে, আর তুমি ওই শিশিটা খুব ভালো করে রেখে দাও, অন্য কারো অসুখ হলে তাকে দেয়া যাবে, সবাই তো আর ওই জাদুর পাখির দেখা পাবে না। আচ্ছা, আমি এখনই এই তরল তুলে রাখছি গো। দিদি, এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ শুনি? আর মিলির কি হয়েছে? আরে শেফা, কি আর বলবো, মাঠে খেলতে গিয়ে আমার মেয়েকে কুকুরে কামড় দিয়েছে, এখন ডাক্তার বলেছে 10,000 টাকা লাগবে, আমি এখন এত টাকা কই পাবো? হায় হায় রে, আমার কপাল। আর কাঁদতে হবে না গো, তোমাদের মেয়ে মিলি এখনই ভালো হয়ে যাবে, চিন্তা করো নি, আমি আসছি, দাঁড়াও। আরে বাহ শেফা, এটা তুই কি খাওয়ালি রে? আমার মেয়ে তো একদম ঠিক হয়ে গেছে। সবই ওই জাদুর পাখির কাজ গো। আচ্ছা শোনো, বনের সবাইকে বলে দিও কেউ যেন ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে আসে, আমি বিনে পয়সায় সবার রোগ ভালো করে দেব। আচ্ছা বলবো। শেফা, আমি এখন যাই, কেমন? তুই ভালো থাকিস, আমাদের অনেক উপকার করলি রে।
হাতটা ফেটে গিয়েছে রে, তাড়াতাড়ি ওষুধটা লাগিয়ে দে। হ্যাঁ দাদা, এই নাও, তুমি এখনই ভালো হয়ে যাবে। আরে এসব কি হচ্ছে? বন থেকে কি সবাই চলে গেল নাকি? কাউকে দেখছি না। এদিকে আমার ব্যবসার লাল বাতি জ্বলে গেল গো। আমার চেম্বারে আর কেউ আসে না। আরে মিচকে, তোর মেয়ের তো জ্বর ছিল রে, তোর মেয়ের এখন কি অবস্থা? তাকে কি সুস্থ করেছিস? আরে ডাক্তার বাবু, তোমার ওষুধ আমাদের আর লাগবে না গো। ওই জাদুর পাখি আমাদের একটি তরল ওষুধ দিয়েছে, আর তা দিয়ে আমার মেয়ে সহ বনের সকল পশুকে আমরা সুস্থ করে তুলেছি। তোমার ব্যবসায় লাল বাতি দিয়ে গেলাম। না না না, এ হতে পারে না। কে সেই জাদুর তরল? আমাকে সেটা চুরি করতেই হবে, নয়তো আমি না খেয়ে মারা যাব। আরে দেখো দেখি কারবার, মেঘনা চাইতেই বৃষ্টি। শেফার মিচকের মেয়েকে এখান থেকে নিয়ে ওদেরকে উচিত শিক্ষা দেব। ডাক্তার আঙ্কেল, তুমি আমাকে এভাবে গাছের সাথে বেঁধেছো কেন? মা, মা, বাবা, তোমরা কোথায়? আমাকে বাঁচাও। চিৎকার কর, আরো বেশি করে চিৎকার কর, আমার খুব ভালো লাগছে। আরে দেখো কি কারবার, টয়া এভাবে চিল্লাচ্ছে কেন? চলো তো দেখে আসি, কোনো বিপদ হলো না তো। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। টয়া, আমরা আসছি, চিন্তা করিস না মা। আরে ওই তো শেফার মিচকে এদিকে আসছে, এখনই তো সুযোগ, বাড়ি ফাঁকা। আমি দ্রুত ওই তরলটা চুরি করে নিয়ে পালাই। কি মা, তোকে এভাবে কে এখানে বেঁধে রেখেছে? মা, ওই ডাক্তার আঙ্কেল আমাকে এখানে বেঁধে তোমাকে এখানে এনে বাড়ি ফাঁকা করে ওই তরল ওষুধটা চুরি করতে গিয়েছে মা। এই রে, তাহলে ডাক্তারের কারসাজি সব। এখন আর রোগী দেখে চিকিৎসা করে টাকা ইনকাম করতে না পেরে এসেছে আমাদের তরল ওষুধ চুরি করতে। চলো চলো তাড়াতাড়ি বাসায় যাই। আরে এই তো ওষুধটা পেয়ে গেছি রে, একটু খুলে দেখি তো। ওরে বাবা, ওমা জ্বলে গেল রে, আমার সারা শরীর পড়ে গেল গো। শেফা, তুই আমাকে বাঁচা, জাদুর তরল থাকলে দে, আমি একটু খেয়ে সুস্থ হই, পড়ে গেলাম গো। ডাক্তার বাবু, সব ওষুধ তো আপনি ভেঙে ফেলেছেন, এখন নিজের চিকিৎসা নিজেই করুন বাসায় গিয়ে। তো বন্ধুরা, দেখলে তো, অন্যের ক্ষতি চাইলে তার নিজের কপালেই আসে, তাই লোভ থেকে বেঁচে থাকাই ভালো। আজ ভিডিওটি কেমন লাগলো? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলে আরো ভিডিও আছে, সেগুলো দেখো। আল্লাহ হাফেজ। মিঠাপুর নামে এক সুন্দর গ্রামে থাকতো এক জাদুই গরু। সে ছিল খুবই দয়ালু। যদি কেউ বিপদে পড়তো, সে তাকে সোনার মোহর দিয়ে সাহায্য করত। আরে এটা কি হলো? আমার গলার সোনার মালাটি কোথায় গেল? এখন আমি কোথায় খুঁজি? মা কত কষ্ট করে বানিয়ে দিয়েছিল, এখন আমি মাকে কি বলবো? কি হয়েছে ছোট মেয়ে? এভাবে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। শোনো তাহলে, আমাকে মা কত কষ্ট করে একটি সোনার মালা বানিয়ে দিয়েছিল, আমি সেটা আর খুঁজে পাচ্ছি না। বাসায় গেলে মা আমাকে খুব বকবে, আমি এখন কি করি? লক্ষ্মী মেয়ে, এভাবে আর কেঁদো না। এই নাও সোনার মোহর, এগুলো বিক্রি করে নতুন করে আবার বানিয়ে নিও, কেমন? কি তুমি সোনার মোহর কোথায় পেলে? আর আমাকে সাহায্য করছো কেন? আমি জাদুর গরু, আমার কাজ বনের সব পশুদের সাহায্য করা। তুমি খুব ভালো গো জাদুর গুরু। আচ্ছা আমি এখন যাই, তুমি ভালো থেকো। পাশে দাঁড়িয়ে ছিল বাঘ মামার মেয়ে মিলি। সে সবকিছু দূর থেকে দেখে তার মায়ের কাছে এসে বলল, মা, ওমা শোনো, আজ কি হয়েছে? আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটি গরু টয়াকে অনেকগুলো সোনার মোহর দিল। এত মোহর মা আমি কোনোদিন দেখিনি।
এটা তুই কি বললি মিলি? গরু আবার সোনার মোহর দেয় কিভাবে? না মা, এটা জাদুর গরু, সে সবাইকে উপকার করে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি কালই যাচ্ছি সেই গরুর কাছে, এমন একটা কাহিনী করব আমাকে মোহর দিয়ে ভরিয়ে দিবে। হায় হায় রে, এ কি হলো আমার? আমার মেয়ে খুব অসুস্থ, তাকে বাঁচাতে অনেক টাকা লাগবে। এখন আমি এত টাকা কোথায় পাবো? চোখের সামনে আমার মেয়ের মৃত্যু দেখার আগে আমার মৃত্যু কেন হলো না সৃষ্টিকর্তা? একি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? হে জাদুর গরু, আমার মেয়ে খুব অসুস্থ, তাকে টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারছি না। আমাকে কি তুমি একটু সাহায্য করতে পারবে? আরে, এই বাঘিনী কিভাবে জানলো আমি জাদুর গরু? আর কিভাবে জানলো আমি সবাইকে সাহায্য করি? বুঝেছি, নিশ্চয়ই সে লোভে পড়ে এখানে এসেছে। আমি তাকে পরীক্ষা করব। আচ্ছা শোনো, আমি তোমাকে কিছু সোনার মোহর দিচ্ছি। এইগুলো বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে তোমার মেয়ের চিকিৎসা করো, কেমন? এই তো বুদ্ধিটা কাজে লেগেছে। একবার মোহরগুলো পাই, তারপর আবার আসবো। ওগো, দেখো কত সোনার মোহর এনেছি। একই গিন্নি, তুমি এই মোহর কোথায় পেলে? এসব তোমার জানতে হবে নি গো। আমি এই মোহরগুলো একটি পটলিতে দিচ্ছি, বাজারে নিয়ে বিক্রি করে এনো। আচ্ছা, দাও দাও, আমরা অনেক ধনী হয়ে যাব। বাঘ মামা মোহরগুলো বিক্রি করে থলে ভরে টাকা নিয়ে বাড়ি ফিরছিল। পথে মিচকি শিয়ালের সাথে দেখা হয়। টাকায় আমার কাকা, টাকা ছাড়া এই দুনিয়া লাগে ভীষণ ফাঁকা। বাঘ মামা, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। আমায় কিছু টাকা ধার দিতে পারবা? না রে, আমার হাতে কোনো টাকা নেই, আমি নিজে খুব কষ্ট করে চলছি রে। তুই যদি পারিস আমাকে কিছু টাকা দিয়ে যা মিচকে। হায় আল্লাহ, এখন আমি কি করি? কিভাবে আমার বউ সন্তানের মুখে খাবার তুলে দেব? মিচকিটাকে বোকা বানাতে পেরেছি, আমি এখন এখান থেকে কেটে পড়ি। পাশে দাঁড়িয়ে সেই জাদুর গরু তাদের সব কথা শুনে এসে মিচকেকে বলল, মিচকে, এভাবে কান্না করিও না। আমি তোমার সব কথা শুনেছি, আর ওই বাঘকে একটু শিক্ষা দিতে হবে। সে তোমাকে মিথ্যে বলেছে, তার কাছে টাকা ছিল, তারপরও তোমাকে দেয়নি। তুমি চিন্তা করো না। এই নাও সোনার মোহর, এগুলো দিয়ে তুমি বাজারে বিক্রি করো। এগুলা বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তোমার বউ সন্তানের খাবারের ব্যবস্থা করো, যাও। জাদুর গরু, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না গো। তুমি অনেক ভালো থেকো, আমি এখন যাই। পরের দিন বাঘ আর বাঘিনী তারা আবার কিভাবে মোহর আদায় করবে সে চিন্তা করছিল। কি গো, আমার তো আরো মোহর লাগবে। তুমি একটা বুদ্ধি দাও, কিভাবে আমরা আরো মোহর আদায় করতে পারি। গিন্নি, এবার আমিও যাব ওই গরুর কাছে, আর তোমাকে যা শিখিয়ে দেব সেইভাবেই কান্না করে অভিনয় করবে, কেমন? তারপর তাদের মেয়ে মিলিকে একটি জায়গায় রেখে উপরে কাপড় দিয়ে ঢেকে তারা কান্না শুরু করলো। হায় হায় রে, আমার মেয়ে আর দাঁড়াতে পারছে না। হায় সৃষ্টিকর্তা, আমরা এখন কি করব? জাদুর গরু, তুমি কোথায়? আমাদেরকে অনেক মোহর দাও, সেই মোহর দিয়ে আমাদের মেয়েকে আমরা চিকিৎসা করাবো। বউ, আরো কাঁদো, ওই জাদুর গরু নিশ্চয়ই আসবে। হায় হায় হায়, আমার মেয়েকে বাঁচাও। একি, সেদিন তো অনেক মোহর দিলাম, সেগুলো দিয়ে চিকিৎসা হয়নি। না না জাদুর গরু, তুমি আমাদেরকে আরো মোহর দাও, সেই মোহর দিয়ে চিকিৎসা করাবো। ওরে সর্বনাশ, তোদের দিকে অনেক লোভ। আগে মোহর পেয়ে সেই লোভে এখন তোরা তোদের মেয়েকে এভাবে পাথরের মতো করে রেখেছিস। দাঁড়া, তোদের মেয়েকে আমি পাথর করে দিলাম, আর তোদের মেয়ে এখন থেকে দাঁড়াতে পারবে না। আর তোদের আমি একটা করে পা ও একটা করে হাত কেটে নিলাম। তোরা আর কাজ করে খেতে পারবি না, তোরা না খেয়ে মারা যাবি। এই নাও সোনার ডিম, এটা বাজারে বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে। এক গ্রামে বাস করত মিচকে ও তার বউ শেফা শিয়ালিনী। মিচকে শিয়াল সে ছিল খুবই অসহায়, সে কাঠ কেটে তার সংসার চালাতো।
আজ শরীরটা বেশ ক্লান্ত গো, পেটেও খুব খিদে, কয়টা খেতে দাও তো দেখি। এই তো দিচ্ছি, তুমি খেয়ে একটু আরাম করো। বউ, সামান্য কিছু কাঠ বিক্রি করে তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারি না গো। এমন করে বলো না গো, তুমি দেখো একদিন এমন সময় আসবে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই যেন হয়, তাই যেন হয়। আর শোনো, তুমি তো বাড়িতে একা থাকো, যদি কিছু মুরগি পালতে পারো তাহলে তো সময়ও কেটে যেত আর কিছু উপার্জন হতো, কি বলো? তা তুমি মন্দ বলনি গো। আচ্ছা শোনো, কালকে কাঠ বিক্রি করে যা পাবে তা দিয়ে কিছু মুরগি কিনে নিয়ে এসো, কেমন? প্রতিদিনের মতো মিচকে কাঠ কেটে বাজারে নিয়ে গেল কাঠ বিক্রি করতে, আর সেই টাকা দিয়ে বেশ কিছু মুরগি কিনে আনলো। বউ, ও বউ, এই দেখো কি এনেছি, তোমার জন্য মুরগি এনেছি। এখন থেকে এই মুরগির ডিম বিক্রি করেই আমাদের বেশ ভালো টাকা পাওয়া যাবে। আরে বাহ, তুমি খুব ভালো। আমি এখন থেকে এই মুরগিগুলো নিজের সন্তানের মতো করে লালন পালন করব। আচ্ছা আচ্ছা, তুমি হলে মুরগির মা আর আমি হলাম মুরগির বাবা। যাও তো, আর মজা করতে হবে না, আমি তোমাকে খেতে দিচ্ছি, ঘরে চলো। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আরে এটা কি? মুরগিগুলা দেখি ডিম দিয়েছে, আমার অনেক দিনের কষ্ট আজ সার্থক হলো। কি গো বউ, এভাবে মনের সুখে গান গাইছো, কি হয়েছে? ওগো দেখো, আমাদের মুরগিগুলো ডিম দিয়েছে, এখন আমাদের আর দুঃখ থাকবে না। আমি এই ডিম দিয়ে বাচ্চা ফুটাবো, তারপর অনেকগুলো মুরগি হবে, কি বলো? হ্যাঁ বউ, ভালো ভেবেছো। আচ্ছা, আমি যাই কাঠ কাটতে। মিচকে শিয়াল বনের মাঝে কাঠ কেটে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে একটি ডিম দেখতে পেল। আরে দেখো কি কারবার, এটা তো মনে হয় একটা ডিম, কিন্তু বনে ডিম কোথা থেকে এলো? মনে হয় বন মুরগি ডিম। যাই হোক, এটা আমি বাড়ি নিয়ে যাই, ওকে বলবো অন্য সব ডিমের সাথে এই ডিমটাও বসিয়ে দিতে। কি গো স্বামী, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? কোনো সমস্যা হয়নি তো নাকি? না বউ, জঙ্গলে বেশি কাঠ পেলাম না, আসার সময় একটা ডিম পেয়েছি, ভাবলাম নিয়ে আসি। তুমি এই ডিম বাকি ডিমগুলোর সাথে বসিয়ে দিও। শেফা শিয়ালিনী সব ডিমের সাথে কুড়িয়ে পাওয়া ডিমটাও বসিয়ে দিল। ওগো, এবার ডিম ফেটে বাচ্চা বেরোনোর সময় হয়েছে। ও তাই নাকি? বাহ, এ তো বেশ ভালো খবর। কুড়িয়ে পাওয়া ডিম সহ বসিয়ে দিয়েছে তো নাকি? হ্যাঁ গো, বসিয়েছি, তোমার এত চিন্তা করতে হবে না, ঢং কত। কিছুদিন পর মুরগির সব ডিম নষ্ট হয়ে গেল, শুধু কুড়িয়ে পাওয়া ডিম থেকে বাচ্চা বের হলো। এটা কি, সব ডিম নষ্ট হয়ে গেল? একটি বাচ্চা পেলাম শুধু। বউ, কষ্ট পেও না, বিধাতা যা করেন ভালোর জন্যই করেন। কই গো, দেখো আমার বাচ্চাটা বেশ বড় হয়েছে, সে সব সময় আমার পিছনেই পড়ে থাকে। আচ্ছা, তার নাম কি দিব বলো তো? আচ্ছা আচ্ছা, ওকে যেহেতু আমরা বন থেকে পেয়েছি, তাই ওর নাম আজ থেকে বনলতা। না, আমি এখন অনেক বড় হয়েছি, আমি বনটা একটু ঘুরে দেখতে চাই মা। আচ্ছা যাবি, বেশ ভালো কথা, বেশি দূরে যাবি না কেমন? আশেপাশে দুষ্ট পশুর অভাব নাই, বুঝলি? আচ্ছা মা, আমি বেশি দূরে যাব না। আমি কোথায় এসে পড়লাম, রাস্তা হারিয়ে ফেলেছি। একি, আমার মতো আরো একটি মুরগি কোথা থেকে এসছে? আমি এই জঙ্গলে থাকি, আমার হারিয়ে যাওয়া বাচ্চা খুঁজে বেড়াই। একটি ময়না পাখি বলেছিল এক কাঠুরে শিয়াল আমার ডিম নিয়ে গেছে, আমি তাই তাকে খুঁজে বেড়াই। কি বললে? আমার বাবা তো বলেছিল তোকে কুড়িয়ে পেয়েছি, তাহলে তুমি কি আমার মা? হ্যাঁ, আমার মেয়ে। কিন্তু তোমার আর এখানে থাকতে হবে না, যারা তোমাকে বড় করেছে তাদের সাথেই থাকবে। আর শুনো,
তোমার কাছে একটা মায়াবী শক্তি আছে যা দিয়ে বনের গরিব দুঃখীদের সাহায্য করতে পারবে। কি বলছো? কি শক্তি? এটা আমি কি করতে পারবো? তুই সোনার ডিম দিতে পারবি, আর এই ডিম বিক্রি করে প্রথমে তোর মা বাবাকে সাহায্য করবি, পরে বনবাসীকে। হায় হায়, আমার কি হলো? ঝড়ে সব কেড়ে নিল, এখন আমি যাব কোথায়? কি দাদি, তুমি এভাবে কান্না করছো কেন? আর বলো না, আমার সব শেষ। আমি এখন নিঃস্ব হয়ে মরার অপেক্ষা করছি শুধু। এভাবে বলো না, আমি তোমাকে সাহায্য করব। এই নাও সোনার ডিম, এটা বাজারে বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে। আরে বাহ, তুমি তো খুব ভালো মুরগি। তোমার জন্য আমি অনেক দোয়া করি, ভালো থেকো সব সময়। মা মা, তুমি কোথায়? আমি ফিরে এসেছি। কি রে মা, তুই কোথায় ছিলে? তোকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গিয়েছিলাম। মা, আমি আমার আসল মায়ের দেখা পেয়েছি, কিন্তু চিন্তা করো না, আমি তোমাদের সাথেই থাকবো। আমার মা বলেছি তোমাদের সাথে থেকে তোমাদের সাহায্য করতে। আমি তোমাদের প্রতিদিন একটি করে সোনার ডিম দেব মা, তোমাদের আর কষ্ট থাকবে না। না আমার বনলতা, আমার সোনার ডিম চাই না। তুই শুধু আমাদের সাথে সারা জীবন থাক, এইটাই চাই। আমি তো যখন কথা বলছিল তখন হঠাৎ করে কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি কন্যা শিশুর আবির্ভাব ঘটে। শেফা একটি দড়ি এনে তাদের দিকে শেফা আন্টি, জানো কাল কি হয়েছে? মাকে একটু বললাম আমি তোমার কাছে আসবো, সেটা শুনে মা আমাকে কতই না মারলো। আরো কি বললো জানো? বললো ওই অপয়া বাড়ি যাবে না, গেলে যে কোনো একটা বিপদ হতে পারে। আন্টি, মা আমাকে এভাবে কেন বললো বলো তো? ওসব কিছু নয় রে কুকুসোনা, তুই মায়ের এরকম আচরণে কষ্ট পাস না কেমন? তুই এখানে একটু দাঁড়া, আমি তোর জন্য আমার কলা বাগানের পাকা পাকা কলা রেখে দিয়েছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি কেমন? মা, শেফা আন্টি তাড়াতাড়ি দাও, আমি এই জন্যই তো রোজ তোমার কাছে চুপি চুপি আসি কলা খাওয়ার জন্য। এরপর শেফা কলা এনে কুকুকে দেয়, আর কুকু কলা পেয়ে অনেক খুশি হয়ে বাড়ি ফিরে যায়। আসলে এই বনে সবচেয়ে গরিব ছিল শেফা আর তার স্বামী মিচকে। শেফার কিছু জমি ছিল, সেখানে কলা চাষ করি তাদের দিন কাটতো। শত কষ্ট মেনে নিতে পারলেও একটা কষ্ট তারা কখনোই মেনে নিতে পারে না, আর তা ছিল তাদের কোনো সন্তান ছিল না। আচ্ছা শেফা, তোমাকে যে বললাম কলাগুলো ঝুড়িতে তুলে রাখতে, আমি বাজারে নিয়ে যাব বিক্রি করতে, সেটা কি তুমি তুলে রেখেছিলে বলো তো? ওসব নিয়ে ভেবো না তো তুমি, আমি কলাগুলো সব ঝুড়িতে তুলে রেখেছি বাজারে বিক্রি করার জন্য। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি, তারপরে বাজারে যেও বিক্রি করার জন্য। তবে তাড়াতাড়ি দাও, সময় মতো বাজারে কলা বিক্রি করতে না নিয়ে গেলে পরে আর বিক্রি করতে পারবো না, তাহলে আজকে রাতে আমাদের না খেয়ে থাকতে হবে। এরপর শেফা আর মিচকে একসাথে খাবার খেতে বসে, আর খাবার শেষ হলে মিচকে কলা নিয়ে বাজারে বিক্রি করতে যায়। মিচকের কাছ থেকে বনের প্রায় সবাই কলা কিনে খেত, কারণ তাদের বাগানের কলা ছিল খুব সতেজ আর মিষ্টি। কিন্তু তাদের এই সাফল্যতা বাঘিনীর সহ্য হতো না, আর এভাবে কিছুদিন কেটে যায়। কি গো শেফা, তোমাদের সংসার তো অনেক ভালোই চলছে দেখছি এই কলা বিক্রি করে। তবে জানো শেফা, তোমাদের জন্য না আমার অনেক কষ্ট হয়। যদি তোমাদের একটা সন্তান থাকতো তবে কতই না ভালো হতো বলো। হ্যাঁ গো রিনা ভাবি, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালোই আছি। আর শোনো বোন, সন্তান নেই তো কি হয়েছে, সৃষ্টিকর্তা যেদিন যাবে ওই দিন আমরা বাবা মা হতে পারবো। ও বুঝেছি, এসব কথা বলা ছাড়া আর কি বলবে তুমি আমাকে বলো তো? তোমাকে দেখি বাকি বাচ্চাদের কত আদর করতে, কিন্তু তুমি কি জানো এতে বাচ্চাদের মায়েরা কত রাগ করে?
সেসব আমি কিছু জানতে চাই না রিনা ভাবি। আমি বুঝতে পেরেছি তুমি আমার কাছে এসেছো আমাকে দুটো কথা শোনাতে, তাই না? তাই বলছি তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। আমি তোমার কথা শুনতে রাজি নই। শেফার এমন কথা শুনে রিনা অনেক অপমান হয় আর রেগে সেখান থেকে চলে যায়। আর রেগে বাঘিনীর বাসায় যেয়ে বাঘিনীকে সব কথা খুলে বলে। দেখেছো ওই শয়তান মিচকে আর শেফা কত শয়তান জানো? আমি তো অনেক আগে থেকে ওদেরকে দেখতে পারি না। চলো আজকে যে কোনো উপায়ে ওদের ক্ষতি করার জন্য আমরা একটা পরিকল্পনা করি। কিন্তু ওদের তো সামান্য কলা বাগান ছাড়া আর কিছুই নেই। পেয়েছি, আজ রাতে তুমি আর আমি ওদের সবগুলা কলা গাছ কেটে দিয়ে আসবো, কেমন? তাহলে খুব মজা হবে, খুব পার বেড়েছে ওরা। হ্যাঁ রে রিনা, তুই ঠিকই বলেছিস, ওদেরকে আমার একদম সহ্য হয় না, অনেক বাড়াবাড়ি শুরু করেছে। রাত হতেই দুইজন ওখানে যেয়ে শেফা মিচকের কলা বাগানের সবগুলো গাছ কেটে ওখান থেকে পালিয়ে আসে। আর সকালে মিচকে এইসব কাণ্ড দেখে শেফাকে ডাকাডাকি করতে শুরু করে। আর শেফা এসে তো এসব দেখে অনেক কষ্ট পায়। হায় হায় সৃষ্টিকর্তা, কে আমাদের এত বড় সর্বনাশ করলো? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। এখন কি হবে স্বামী? কলা বিক্রি করেই তো আমাদের সংসার চলতো, এখন আমাদের সংসার কি করে চলবে? এখন তো আমরা পথে বসে গেলাম। জানি না শেফা কি হবে, তবে তুমি দেখো যারা আমাদের এত বড় ক্ষতি করেছে তাদের সৃষ্টিকর্তা ঠিক বিচার করবে। আর সেদিন থেকেই তাদের সংসারে অনেক অভাব লেগে থাকে। আর বনে তেমন কোনো কাজ না থাকায় মিচকে বাড়িতে বসিয়ে দিন কাটাতে হতো। একদিন শেফা তার কলা বাগানে যায় আর সেখানে যেয়ে দেখে সেখানে একটি ছোট কলার বীজ ধরেছে। হায় রে পোড়া কপাল আমার, সব কলা গাছ কে যেন নষ্ট করে দিয়ে গেল। আর এখন এই ছোট্ট কলার চারাটা জন্মেছে বাগানে। তবে যাই হোক, আজ থেকে আমি এর খুব ভালোভাবে যত্ন করব। এরপর থেকে মিচকে শিয়াল আর শেফা সেই ছোট কলা গাছটির যত্ন নিতে শুরু করে। তারা রোজ সকালে সেই গাছটিতে পানি দেয়। শেফা, দেখতে দেখতে তো আমাদের সেই কলা গাছটি অনেক বড় হয়ে গেল, কিন্তু এখনো কোনো কলা ধরেনি, কেন বলো তো? এত অধৈর্য হচ্ছ কেন স্বামী? আর কদিন ধৈর্য ধরো না, জানো না ধৈর্যের ফল সবসময় ভালো হয়। এভাবেই বেশ কয়দিন যাওয়ার পর সেই কলা গাছই অনেকগুলো কলা ধরে। আর তার মাঝে একটি কলা ছিল সোনার কলা। আর সেই সোনার কলাটা ছিল অনেক বড়। তখন মিচকে শিয়াল অবাক হয়ে সেই সোনার কলাটা নিয়ে শেফার কাছে যায় আর সবটা খুলে বলে, না স্বামী, আমরা এই কলাটা বিক্রি করব না, আমরা বড় বাগানের সেই পাকা কলাগুলো বিক্রি করব, তাতেই আমাদের সংসার চলে যাবে। এই কলাটা আমরা যত্ন করে রেখে দেব। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি কন্যা শিশুর আবির্ভাব ঘটে। সোনার কলার ভিতরে বাচ্চা ছানা। হে গো শেফা, আমি তো সেটাই দেখছি, সৃষ্টিকর্তা মনে হয় আমাদের এভাবে উপকার করেছে গো। এই বাচ্চাটি মনে হয় আমাদের দান করেছে। হ্যাঁ গো, এখন থেকে আমাদের আর কোনো অভাব নেই। একটা সন্তানের জন্য সৃষ্টিকর্তার কাছে কতই না কান্না করেছি, এখন থেকে ওই আমাদের সন্তান। ওকেই আমি যত্ন করে লালন পালন করে বড় করে তুলবো। একদিন শেফা যখন জঙ্গলের দিকে যাচ্ছিল তখন দেখে বাঘিনী আর রিনা ভাবি নদীর জলে হাবুডুবু খাচ্ছিল। এই দেখে শেফা একটি দড়ি এনে তাদের দিকে ছড়িয়ে দেয় আর তারা উঠে আসে। শেফা বোন, আমাকে ক্ষমা করে দে, আমরা তোর কত ক্ষতি করেছি। তোর কলা বাগানের সবগুলো কলা আমরাই কেটে ফেলেছিলাম, সৃষ্টিকর্তা আমাদের বিচার করেছে রে শেফা, আমাদের তুই ক্ষমা করে দিস। প্রেমের লাগে বুকটা করে দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু।
ये मायरी কি হুয়া হুক্কা হুয়া বউ তোমার মাথাটা কি গেছে নাকি? এইসব তুমি কি করছো? আমার বাড়িতে কি ঝাড়ুর অভাব পড়েছে নাকি? ঝাড়ুর অভাব পড়বে কেন? বাড়িতে ঝাড়ু তো বেশ কয়েকটা আছে, কিন্তু তোমার বউ আজ ঝাড়ু ছাড়া ঝাড়ু দেওয়ার নতুন পদ্ধতি উদ্বোধন করেছে গো। এবার বলো তোমার বউ কত ইন্টেলিজেন্ট। চুপ কর হারামজাদি, একদম দাঁত কেলাবি না। ইন্টেলিজেন্ট না গুড়ার ডিম, 10 মিনিটের কাজ 2 ঘন্টা থেকে করছিস, তার উপর উঠানের মাটি খুঁড়ে একাকার করছিস, আবার বলছিস ঝাড়ু দেওয়ার নতুন পদ্ধতি আবিষ্কার করেছিস। তোর ঝাড়ু দেওয়ার পদ্ধতি তোর পিছন দিয়ে দিব রে হারামজাদি। মা গো, কি লাগছে গো? এই তুমি আমাকে মারছো কেন? তুমি কি আমার প্রতিভা বিস্কিট হতে দিবে না নাকি বলো তো? স্বামী গো, আর মেরুনি গো, আর মেরুনি। আরে মাইরি, তুই আবার সেই প্রতিভার কথা বলছিস? আজ তোর ছুটিয়ে দেব প্রতিভা। হয় হয় কাণ্ড, রই রই ব্যাপার, বানরের হাতের পুরীর বিশাল স্বাদ। নিয়ে যাও নিয়ে যাও, 10 টাকার একটা পুরি, সাথে আবার ডাল ফ্রি, ফ্রি ফ্রি ফ্রি, ডাল একদম ফ্রি। এ মাইরি, আমি কি শোনা ফ্রিতে ডাল? এত দেখছি বিগ অফার, কিছুতেই এই অফার মিস করা যাবে না। ফ্রিতে পলিথিন ভর্তি ডাল নিয়ে প্রমাণ করে দেব আমি কতটা চালাক। তা বলুন দাদা, কয়টা পুরি দেব? আমার হাতে বানানো স্পেশাল পুরি, একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। আর ডালের কথা কি আর বলবো, ডাল তো নয় যেন অমৃত। নিজের বানানো দেখে প্রশংসা করছি না, একবার খেয়ে দেখুন তাহলেই বুঝবেন। হয়েছে থাক, আমি তোমার কাছে পুরি দিতে আসিনি ভাইয়া, আমি এসেছি ফ্রিতে ডাল নেওয়ার জন্য। এই পলিথিনটা ভর্তি ডাল দাও তো দেখি। বলে কি, আপনি কি হাফ মেন্টাল নাকি ফুল মেন্টাল? পুরি নেবে না আবার ডাল নিতে এসেছেন? যান এখান থেকে, যান বলছি। পুরি না কিনলে কোনো ডাল নেই। মারি, ফ্রিতে ডাল নিতে হলে পুরি নিতে হয়? তাহলে শুধু ডাল ফ্রি বলে চিল্লাছিস কেন রে হারামজাদা? বনের পশুদের বিভ্রান্ত করছিস। তোমার ফাউল ব্যবসার ফিতা আজ কেটে দিব বদমাস। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? জড়িয়া ধরিতাম, বাঁধিয়া রাখিতাম, ছেড়ে যেতে দিতাম না রে, দিতাম না। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? কি সুন্দর গন্ধ আসছে, আর কি চোখ চোখ করতেছে। তুমি কি দিয়ে বাসন মাজলে গো বাঘিনী মামি? ভিমবার দিয়ে রে, ভিমবার দিয়ে। এতে আছে 100% লেবুর শক্তি, তাই তো বাসনগুলো এত চকচক করছে। কি বলছো বাঘিনী মামি? তাহলে তো ভালোই হয়েছে, কিন্তু আমি তাজা তাজা 100 লেবু দিয়ে বাসন মাজবো, তাহলে আমার বাসন আরো চকচকে করবে। যাক বাবা, মুরগি রান্না 50% ডান। আগুনে মুরগি রান্না হবে, আর আমাকে তেল মশলা যুক্ত করেও আর পরিষ্কার করতে হবে না। শেপারে শেপা, তুই বোকা হলেও তোর মাথায় কিন্তু হেভি বুদ্ধি গিট করছে। আরে মাইরি, এই গ্রিকাম কালারের কড়কড়া রোদে তুমি আগুনে তাপাচ্ছ কেন বউ? তোমার মাথা কি পুরোটাই খারাপ হয়ে গেছে নাকি বলো তো? আরে না, আমার মাথা খারাপ হবে কেন? আমি মুরগি রান্নার নতুন বুদ্ধি আবিষ্কার করেছি গো। এতে রান্নাও হবে, আর আমার এত কষ্ট করে তেল মশলা আলা করেও মাছতে হবে নি। মানে কি, তুমি কি করছো গো বউ? আমার মাথায় তো কিছুই ঢুকছে না, সব খুলে বলো তো বউ। আরে বুঝলে না তুমি, আমি কাঠখড়ির উপরে মুরগি আর সব মশলা দিয়েছি, কাঠখড়িও পুড়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। তুই কি করেছিস হারামজাদি? আমার কাঠগুলো তো পুড়ে যাবে, সাথে আমার স্বাদের মুরগিটাও যাবে। তোর মতো আকাইমা বউরে নিয়ে যে কি করি। তুমি আমাকে বকলে, তুমি আমাকে একটুখানিও ভালোবাসোনি, তুমি খালি আমাকে বকো, তুমি একটুখানিও ভালো না। আরে কোথায় না তো, আমি তোমাকে অনেক ভালোবাসি বউ, শুধু মাঝে মাঝে তোমার কাণ্ড দেখে একটু রেগে যায়। তুমি এখনো আমাকে বকলে,
আরে মাইরি, কোথায় বকলাম জান? আমি তো বললাম আমার বউ অনেক বুদ্ধিমান, আমার বউ কত নতুন নতুন জিনিস আবিষ্কার করে। বুদ্ধিমান না ছয়, মেয়েরা যে বুদ্ধিমান না বুদ্ধিমতী হয় তাও জানে না। কি গো আকাই মেয়ে, সারাদিন এইভাবে ঘরে বসে বসে মশে মারবে নাকি তোমার সোনার দেহখানি নিয়ে বাজারে যাবে? ঘরে যে রান্না করার মতো কিচ্ছুটি নেই, চাল ডাল পেঁয়াজ মরিচ কিচ্ছু নেই। যাও যাও বাজারে যাও। কিছু থাকুক আর না থাকুক, আমাকে এসব শোনাতে এসো না। আমি কিছুতেই বাজারে যাব না। আজকে আমি হরতাল ডেকেছি, আজকে আমি বাড়ি থেকে বের হব না। এ কি বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? আরে মাইরি, আমি পাগল হয়ে গেছি। আর পাগলরা তো কত কিছু বলে, তাই বলছি কি তুমি আমাকে বাজারে যেতে বলো না। আয় হায়, এ বেটা তো দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। যাই আমি বাজার করে নিয়ে আসি। এই গেছে রে গেছে, বউ আমার বাজারে গেছে। কি চালাকি করে বউকে বাজারে পাঠালাম, আমাকে আর বাজারে যেতে হবে নি। আমি এখন বসে বসে আরাম করি। কি রে, এটা শেফা ভাবি না? শেফা ভাবি তো বুঝলাম, তবে কোন শেফা ভাবি রে? আমি তো চিনতে পারলাম না। আরে এটা আমাদের চালাক মিচকে ভাইয়ের বলদ বউ। দেখ আমি কিভাবে একে বোকা বানাই। আরে ভাবি যে, কেমন আছেন ভাবি? আর কি লাগবে একবার বলেন আমাকে। ইয়ে মানে হাতে তো তেমন টাকা পয়সা নেই, শাক পাতার মধ্যে বাজার করে নিয়ে যাব। দাও তো ভালো দেখে একাটি লাউ শাক দাও তো। আরে এই সময় কি লাউ শাক পাওয়া যায় নাকি? আরে চুপ, তুই কি বেশি জানিস? আমাদের সুন্দরী বুদ্ধিমতী আবিষ্কারক ভাবি যখন বলেছে লাউ শাক নিয়ে যাবে, তখন লাউ শাক হতেই হবে। এই নো ভাবি তোমার লাউ শাক। এটা লাউ শাক? ওরে মা গো, বাবা গো, লাগছে গো, কি করছো গো? ছেড়ে দাও গো, আর মেরোনে গো। মারবো না তো কি করব? দোকানদার তোকে লাউ শাকের বদলে তরমুজের গাছ দিল, আর তুই তরমুজের গাছ নিয়ে চলে এলি। তুই কি না লাউ শাকও চিনতে পারলি না? এনেছি তো কি হয়েছে, একবেলা না হয় না খেয়ে থাকবো। তুমি তো এই তরমুজ গাছগুলো রোপণ করেও দিতে পারো। আরে তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি। তোমার গোবরওয়ালা মাথায় তো ভালোই বুদ্ধি হয়েছে। তরমুজ চাষ তো করাই যায়, কিন্তু আমি তরমুজ চাষটা করবো কোথায়? আমার তো জমি নেই হারামজাদি। আরে জমি লাগবে কেন? এখানে তো অল্প কয়েকটা তরমুজ গাছ, উঠানেই তো চাষ করতে পারো। আরে মাইরি, তাই তো আমার মাথায় ছিল না। এবার তাহলে আমি উঠানেই তরমুজ চাষ করব। ওই কিরে, মধু, রসমালাই, নিয়ে যাও, মধু, রসমালাই।